সুধীজন, দিশারি ফাউন্ডেশন আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের সাদর আহ্বান জানাই। গত 2 পর্বে আপনারা আমাদের সাথে থেকেছেন, প্রচুর লাইক এবং কমেন্টস আপনাদের কাছ থেকে পেয়েছি। ভিউয়ারশিপে আপনাদের এত সাড়া পেয়েছি যে আমরা আপ্লুত হয়ে গেছি। আশা করব এই পর্বেও আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন। বিগত কয়েক মাস ধরে আপনারা জানেন আমরা এক অস্থির অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি। আমরা গভীরভাবে মিস করছি আমাদের নাট্য মঞ্চকে, আমাদের নাট্য পাগল দর্শকদের। সেই অভাববোধ থেকেই আমরা আয়োজন করেছি এই অনুনাট্য মেলা। 4টে ছোট দৈর্ঘ্যের নাটক আমরা পরিবেশন করব। আমাদের ডাকে সাড়া দিয়েছেন ব্যাঙ্গালোর থেকে একলব্য পারফর্মিং আর্টস তাদের অনবদ্য মূকাভিনয় নাটক শিল্পী নিয়ে, পুনে থেকে অগ্নিমিত্র তাদের অভিনব নাটক পাগলা ঘোড়ার কিছু নির্বাচিত অংশ আমাদের পরিবেশন করবেন। তাদের পূর্ণ দৈর্ঘ্যের নাটকটি তারা মঞ্চস্থ করেছিলেন এক অভিনব নাট্য ভাবনার মাধ্যমে। তাদের এই প্রয়াস যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমাদের ডাকে সাড়া দিয়ে তৃতীয় নিবেদন করবেন এসোনা চুচুড়ার মামদো। অগ্রজপ্রতিম শ্রী শঙ্কর বসু ঠাকুর এবং দিলীপ বসি ঠাকুরের নেতৃত্বে এসোনা নাট্যমোদীদের কাছে আজ এক বহুল পরিচিত নাম। শঙ্করদার লিখিত নাটকগুলো সমাদৃত হয়েছে নাট্যমোদী দর্শকদের কাছে বারংবার। তারই স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন গত 24শে জানুয়ারি শিশির মঞ্চে। আমরা তার জন্য গর্বিত। আমরা চাই তার এই জয়যাত্রা এভাবেই অক্ষুণ্ণ থাক। সর্বশেষে আমরা দিশারি ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবেশন করব ভূতের সাথে কাটানো একটি বিচিত্র অভিজ্ঞতায় ভরা সন্ধে। নাটকটি H.G. ওয়েলসের ইনএক্সপেরিয়েন্সড ঘোস্ট নাটকের অবলম্বনে শ্রী নিরূপ মিত্রের লেখা অনভিজ্ঞ ভূতের একাংশ। আসুন আমরা সবাই মেতে উঠি আমাদের এই নাট্যমেলাতে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় কারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় কারে। ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি ভরা পূর্ণিমা, বাইরে চাঁদের আলো খেলা করছে, আর তুমি বৌমনি কেন যে নিজেকে ঘরে এইভাবে বন্দি করে রেখেছো আমি বুঝতে পারি না বাবা।
ও চলে যাবার পর আমার যে আর কিছুই ভালো লাগে না। ওর সাথে সাথে আমার সব শখ আহ্লাদ শেষ হয়ে গেছে। বাড়াবাড়ি করো না তো, বাড়াবাড়ি করো না। আমি এই বাড়ির পুরনো লোক, আমি তোমাকে বলছি কোনো রাগ ঢাক না রেখে যে এই দাদাবাবু মোটেই ভালো লোক ছিল না। বেহেড মাতাল, বদ মেজাজ, তোমার উপর কম অত্যাচার করেছে বলো? থামো মহেশদা, প্রতিনিন্দা শুনতে নেই, বিশেষ করে সেই মানুষটা যখন নেই। এই সাজানো কথা আমাকে বলো না, সাজানো কথা আমাকে বলো না, বুঝেছো তো? মন্দ লোককে মন্দ বলতেই হবে, সে তোমার স্বামী হোক আর বাইরের লোকই হোক। আচ্ছা আচ্ছা, তুমি বুকে হাত দিয়ে বলো তো বৌমণি, তোমার ওপর সে কম অত্যাচার করেছে? তবুও আমি ওর জন্য শোক পালন করে এটা প্রমাণ করে যাব যে ওর স্মৃতি আঁকড়েই আমি পড়ে থাকবো। এইসব লোক দেখানো শোক আর করো না, বুঝেছো তো? লোক দেখানো শোক করো না। 18 মাস হলো দাদাবাবু গত হয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো তো, নিজে তো সব কিছু উড়িয়ে দিয়ে গেছে, এবার তুমি শোক তাপ ছেড়ে সংসারের দিকে মন দাও, না হলে এরপর রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মানুষটাই যখন চলে গেল তখন আর বিষয় আশয় নিয়ে কি হবে? কি হবে? আচ্ছা মহেশদা, তোমার দাদা বাবুর সাথের ঘোড়া দুটো? ওই বেলটুরা আমার কেলটুরাম তো। হ্যাঁ হ্যাঁ, ওরা ভালো আছে তো? হ্যাঁ গো। দানা পানি ঠিক মতো দিচ্ছে তো সহিস? কথাটা যখন তুললে বৌমনি তখন বলি, ওই যে পুলিশের বড় বাবু চাকরি ছেড়ে ভুসিমালের কারবার করছে, সে বলেছে আর ধার দেনা দেবে না, পুরনো দেনা তাও তোমার ওই 8-10 হাজার টাকা বাকি। হ্যাঁ, শোধ না করতে পারলে সে হুলুস্থুলু কাণ্ড করে দেবে বলেছে। এই তো গতকাল সে পাওনা আদায় করতে এসেছিল, আমি কোনো রকমে ভাগিয়েছি, আজকে বলেছে আবার আসবে। কই কেউ আছেন নাকি? ওই দেখো আবার এসে গেছে, আমি কি করব? বিদেয় করে দাও। আরে কি করে বিদেয় করব? লোকটা খুব পেটিয়া। কিছু একটা বলে বিদেয় করে দাও না। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দাও আগামী কয়েকদিনের মধ্যে আমি ওর সব দেনা মিটিয়ে দেব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। যাচ্ছি, ওই! আসছি 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 আসছি। শান্তনু, তুমি চলে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না। পাওনাদার বাড়িতে চড়াও হয়েছে, তবুও তোমার শত অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও আমি এটা প্রমাণ করে যাব এই মেঘনা কত পতিব্রতা রমণী। বলছি এবারের মালকিন কি এঘরে আছেন? আমি কিন্তু ঢুকছি। বাবা, এমন অসভ্যের মতো চিৎকার করছে কে? এত চিৎকার করছেন কেন? আরে আমি সুবল খাস্তগীর। আমি ঢুকে পড়লুম। এ কি অসভ্যতা! একেবারে বাড়ির অন্দরমহলে এসে হানা দিয়েছেন। তা কি করব? কি করব? এদিকে এতগুলো টাকা বাকি পড়ে রয়েছে, আর ওদিকে তো আমার ব্যবসা একেবারে লাটে উঠতে চলেছে। ও, আপনি সেই ভুসিমালের দোকানের মালিক? খবরদার খবরদার, ভুসিমালের দোকান বলবেন না। আমি হচ্ছি খাস্তগীর ডিপার্টমেন্টাল স্টোরের মালিক, একজন প্রাক্তন পুলিশ অফিসার। আরে বাবা, ব্যবসা করে সৎ এবং স্বাধীনভাবে বেঁচে থাকবো বলে এই খাস্তগীর ডিপার্টমেন্টাল স্টোরটা আমি খুলেছি, বুঝেছেন? বেশ করেছেন। তো আমি কি করব? কিচ্ছু না, আপনি আমার পাওনা টাকাটা মিটিয়ে দিন, ব্যাস, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। দেখুন, আমি এখনো আমার স্বামীর শোক ভুলতে পারিনি। ও বাবা, সে তো অনেক দিন হয়ে গেল, এখনো বলেননি? কোনোদিন ভুলতে পারবো না। হ্যাঁ। তাই এই সময় এসে আপনার হুজ্জতি করাটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, দেখুন আমি আপনাকে একটা কথা বলি ম্যাডাম। হ্যাঁ, এই আপনি এখন ওই পাওনা টাকাটা মিটিয়ে দিন, তারপর আপনি যত খুশি শোক পালন করুন না, আমি এসে আপনাকে বাধা দিতে যাব না। দেখুন, আমার কাছে এখন এত টাকা নেই, তাই আপনি আমার পাওনা টাকাটা মিটিয়ে দিতে পারবেন না, তাই তো? হ্যাঁ, তাই তো? বাহ, বেশ বুদ্ধিমান মানুষ তো আপনি। হ্যাঁ। সহজেই আমার কথাটা বুঝে গেলেন। আরে বাবা, আপনি কেন এই কথাটা এরকম সহজভাবে বুঝতে পারছেন না যে আমি ওই টাকাটা না নিয়ে এখান থেকে উঠবো না, বরং দরকার পড়লে আমি চূড়ান্ত হুজ্জুতি করবো। মহেশদা, হ্যাঁ? মহেশদা, এই লোকটাকে বাড়ি থেকে বের করে দাও তো। আরে ম্যাডাম, আপনার ওই মহেশ না এতক্ষণে পগার পার। এই শুনুন না, ওই ব্যাটাকে এমন করকে দিয়েছি না, ও এখন আর এদিকে আসবে না। এই যে ওই কেলটুরামের মালকিন ওরকম সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বসুন এখানটায় বসুন। আরে বসুন না। হ্যাঁ, আমি এবার ওই ভদ্রভাবে আপনার সঙ্গে ওই দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে নিই। হ্যাঁ, কত টাকা পান আপনি আমার কাছ থেকে? 1 মিনিট প্লিজ। এইটা ভেলটু
32,792 টাকা। ওমা, মহেশদা যে বলেছিল 8-10 হাজার টাকা, হ্যাঁ? কিন্তু এত টাকা আমি পাবো কোথা থেকে? দেখুন দেখুন দেখুন, ওই হিসেব কিন্তু আমার খাতায় সব লেখা আছে। হ্যাঁ, আর আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে ঠকিয়ে টাকা নিয়ে যেতে চাইছি? শুনুন শুনুন, ঘুষ নেবো না বলে পুলিশের চাকরি ছেড়ে দিলাম, আর আপনি এখন অভিযোগ করছেন কিনা আমি হিসেবের গড়মিল করে আপনাকে ঠকাতে চাইছে। ও মা গো, আপনি এত চেঁচাবেন না তো, আমার মাথা ঝিমঝিম করছে। কি মজার কথা! কে কোথায় কবে শুনেছে যে পাওনাদার বাড়িতে এসে গান গেয়ে টাকা আদায় করে নিয়ে যাচ্ছে? একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, আপনি বরং এই আজকে ওই পাওনা টাকাটা মিটিয়ে দিন, আর কালকে সকালে আমি কীর্তনের দল আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, আপনি যত ইচ্ছে গান শুনে নেবেন। অসভ্য ছোট লোক, কোন পরিবেশে কিরকম আচরণ করতে হয় তা আপনি জানেন না? না বাবা, জানি বলেই তো এতদিন ধরে মুখ বুঝেছিলাম। আপনাকে যথেষ্ট সময় দিয়েছি যে আপনি ওই শোক টোক কাটিয়ে তারপর আমার পাওনা টাকাটা ফেরত দেবেন। এর একটা কথা বলি ম্যাডাম, বলছি এত শোক করার দরকারটা কি আছে বলুন তো? এই যে এলে লোকটা, এই যে এই ফ্রেমে এই লোকটা, এই আপনার স্বামী, ইনি কিন্তু খুব একটা ভালো লোক ছিলেন না। সে খারাপ ছিল বলে আমি খারাপ হব কেন? আরে বাবা দূর কচু, আপনাকে কে খারাপ হতে বলেছে? আমি শুধু বলতে চাইছি যে ওই বাসি বিছানা গুটিয়ে রাখবার মতো না, এইসব শোক টোকগুলোকে গুটিয়ে রেখে দিন, আরে নতুন জীবন শুরু করুন আর আমার পাওনা টাকা মিটিয়ে দিন। আবার আপনি অসভ্যের মতো চিৎকার করছেন তো, গাম্বাট! এই আপনি আমাকে কি বলেন? কি বলেন আপনি আমাকে? আমি গাম্বাট? শুধু গাম্বাট নয়, তুমি একটা মামদো। বলুন, আপনি যত ইচ্ছে খারাপ কথা বলুন, কিন্তু ওই পাওনা টাকা না নিয়ে না আমি এখান থেকে যাচ্ছি না। আপনাকে একটা কথা বলি ম্যাডাম, এই একটা মরা লোকের জন্য আপনি এত শোক পালন করছেন, আর যে জ্যান্ত লোকটা আপনার সামনে এরকম আপনাদের মতো ভদ্রসভ্য মানুষদের টাকা ধার দিয়ে মরতে চলেছে, তার জন্য কি এতটুকু মমত্ব বোধ আপনার জাগছে না? ও কি আপনি অমন করছেন কেন? আপনি এতক্ষণ চিৎকার চেঁচামেচি করছিলেন, বেশ ছিল, কিন্তু এই আকুল আবেদন জানালে আমি যে বড় উদ্বেলিত হয়ে পড়ি। আপনি হুঙ্কার দিন। নো হুঙ্কার, নো হুজ্জুতি। এই জানেন তো আপনাকে দেখে না আমার মনটা কিরকম যেন ওই মানে ওই গলে গেল আর কি। দিতে হবে না ম্যাডাম, ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে না। শুধু একটা অনুরোধ, এই বিষাদ প্রতিমার অভিনয় ছেড়ে বেরিয়ে আসুন, নিজেকে ভালোবাসুন, জীবনকে ভালোবাসুন। এই খাস্তগির ডিপার্টমেন্টাল স্টোর আপনার জন্য সব সময় অবারিত দ্বার। ওই দোকান থেকে ধারে জিনিস কেনার মুখ আমার নেই। আমি যেমন করে হোক আপনার দেনা শোধ করবই। করতে হবে না বললাম তো, এই মামদোর দেনা তোমায় শোধ করতে হবে না। ক্ষমা করবেন, আপনাকে মামদো বলাটা আমার উচিত হয়নি। বেশ করেছেন বলেছেন 100 বার বলুন, 1000 বার বলুন। বলুন আপনি আমাকে মামদো বলুন, ব্রহ্মদত্তি বলুন, কারিয়া পীরেত বলুন, আমি কিচ্ছু মনে করব না। শুধু দেখবেন ওই খাস্তগির ডিপার্টমেন্টাল স্টোর মানে আমি সুবল খাস্তগির যেন আপনার কৃপা থেকে বঞ্চিত না হই। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এখান থেকে বেরিয়ে দোকানে গিয়ে ওই কেলটুরামের জন্য কয়েক বস্তা খাবার পাঠিয়ে দিচ্ছি, আর আপনার সংসারের জন্য ওই কিছু মশলা পাঠিয়ে দিচ্ছি। না, এত সব আপনাকে করতে হবে না। কেন মিছে এত সব ঝামেলা মাথায় নিচ্ছেন? এই ঝামেলা বলছেন কেন? ইট ইজ মাই প্লেজার। আর যখন একবার শুরু করেছি তখন কোথায় গিয়ে থামি আপনি শুধু দেখতে থাকুন ম্যাডাম। আবার আপনি ম্যাডাম এইসব কথা কেন? এই তবে কি বলবো? কেন? এই যে কিছুক্ষণ আগে বললে কি তুমি তো বেশ ভালো ছিল। কি আনন্দ, কিন্তু এই মামদোকে কি আপনার তুচ্ছাই এই তোমার মনে ধরবে? অবশ্য ধরে গেছে। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণী বনের
হংস মিথুন মেলেছে আজ পাখা। লীলাবালি লীলাবালি বর সুবতী সৈমন বর সুবতী সৈমন কীর্তিয়া সাজাই মুতরে লীলাবালি লীলাবালি বর সুবতী সৈমন বর সুবতী সৈমন কীর্তিয়া সাজাই মুতরে কীর্তিয়া সাজাই মুতরে লীলাবালি লীলাবালি বর সুবতী সৈমন বর সুবতী সৈমন কীর্তিয়া সাজাই মুতরে বল হরি হরি বল, 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 বল হরি চারটে হলো যোগী বাবু, আর একটা হলো এই কালো পাঞ্জা। আরে না, এবারে বুঝলেন একবার দেখে আসা দরকার বোধ হয়। আমি যাচ্ছি। আরে না না, তুমি যাচ্ছ বারবার, আমি যাই না এবারে। আরে তাতে কি হয়েছে, আপনি বসুন না, আমি দেখে আসছি। আরে আপনি মশাই তো দেশ বিদেশ ঘুরেছেন, 5 রকম দেখেছেন, বেশ ইন্টারেস্টিং লাইফ আপনার। আরে না 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 না, ইন্টারেস্টিং লাইফের আমার কোনো শখ নেই, বুঝলেন? যা আছি বেশ বেশ আছেন, বেশ আছেন। ওই নিক্তি মেপে পেয়ে চোখের মাথাটি খেয়েছেন, আর ঘরের কোনায় টুলে বসে বসে গেটে বাদ গড়িয়েছেন, আর নাকি বেশ আছে। দেখো ভাইয়া, হ্যাঁ, এই ঘরের কোণে বলছে এই কার্তিক কম্পাউন্ডার এই চশমার পথ দিয়ে না তাম দুনিয়াটা দেখে, বুঝলে? হ্যাঁ, সেটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয়, বুঝলে? আর এই ডাক্তারখানায় যত লোক আসে হ্যাঁ, সবাইকে এখানে আসতে হয়, সবাইকে। এইখানকার মতন আপনারাই তো যাকে বলে এইখানকার সিংহদা। বলছো বলো ঠিক। কটা লোক বেরোতে বলুন তো এই গায়ের এই ভুতুরে মাঝ রাত্রিরে, তা আবার বুঝলেন ওই মেয়ের জন্য। ওই মেয়ে মানেটা কি? আমি কে? আমি কি কি বৃত্তান্ত? তোমরা তোমরা কেউ জানে না, তোমরা কেউ জানে না আমি কি, আমি কি কি বৃত্তান্ত? কেউ জানে না, কেউ জানে না। এর পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। গল্প? কার গল্প নেই? কার রহস্য নেই? তোমরা, তোমাদের গল্প নেই, তোমাদের রহস্য নেই? বার করে নিয়ে শোনো গল্পগুলো, তোমাদের তোমাদের সব গল্প। দেখবে তোমাদের গল্প, আমাদের গল্প সব সব মিলে মিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমাদের সবার গল্প মিলে মিশে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। প্রিন্সিপাল? প্রিন্সিপাল? কিসের প্রিন্সিপাল? মানে স্কুল টিচার দেখলেই ধরেই নেন না যে প্রিন্সিপালের ডিপো। তবে তা কথাটি তুমি ভুল বলো। তবে আজকে দু চুমুক খেয়ে দেখতে বাধাটা কোথায়? তা তো বাধা নয়, বাধা নয়, ভয়। স্কুল টিচারের প্রিন্সিপাল না থাকলেও তাকে পোশাকটা তো পরে থাকতে হয় না, তো চাকরিটা যায়। छोड़
প্রদীপ না থাকতো, প্রদীপের সঙ্গে আগে যদি আমার বিয়ের কথা না হতো, ওরকম ভাবে বলো না, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে না? এটা কি একটা প্রশ্ন হলো মালতী? তবে আজ শুধু প্রদীপের কাছে তোমার মুখ থাকবে না। প্রদীপের কাছে নয় মালতী, আমার নিজের কাছে। আমার নিজের কাছে নিজের মুখ থাকবে না। এইরকম ভাবে নিজের কাছে হেরে গিয়ে তোমাকে বিয়ে করলে আমি নিজেও সুখী হতে পারবো না, আর তোমাকে সুখী করতে পারবো না। হেরে গিয়ে? হ্যাঁ মালতী, হেরে গিয়ে। আর যদি তুমি প্রদীপকে বিয়ে না করো। কিন্তু তুমি আমাকে বিয়ে না করলেও প্রদীপকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তাহলেও তুমি হেরে যাবে? হ্যাঁ মালতী, তাহলেও আমি হেরেই যাব। কেন? কারণ আমি কোনোদিন ভুলতে পারবো না যে শুধু আমার জন্যই তুমি প্রদীপের জীবনটা নষ্ট করে দিলে। আমার বাবা বড় লোক, এটাই আমার সবচেয়ে বড় ভুল, অপরাধ, তাই না? তুমি কি চাও বলো তো? আমি হাঁটু গেড়ে বসে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, বলো? তাই চাও তুমি? মিস্টার, যদি তাই চাও আমি তাই করব। আমার যে না করে কোনো উপায় নেই, তাই জন্যই কি বারবার আমার মুখটাকে এরকম মাটির উপরে ঘষে দাও তুমি? তোমরা বলতে চাও না বলো তো? কেন তোমরা চেপে যাও, লুকিয়ে রাখো? চিৎকার করে বলতে ইচ্ছে করে না? তোমার বন্ধু, তোমার ভাই, বলেছিলাম আমি তাকে ঘেন্না করি, আর তোমাকে ভালোবাসি। কি দিয়ে করেছে জানো? তুমি আমাদের বিয়েতে যে রূপোর বড় ছুরিটা উপহার দিয়েছিলে, সেটা গরম করে। ওর হাতে তো বেশি সময় ছিল না। মালতী, তোমার জিতের আত্মপ্রসাদ তুমি ছাড়তে পারলে না। মালতী, আমার ক্ষমা করো। আপনি আর আমি ওই পোড়া দেহটাকে নিয়ে আবার ওই রকম ভাবে আগুনে দাউ দাউ করে পোড়াবো। কি এসব আজে বাজে কথা না? আসলে এসব কোনো কাজের কথা নয়। মরলে তো জ্বলতেই হবে। ওই যে একজন জ্বলছে এখন। আচ্ছা, যদি এই মরার মধ্যে জরুরিটাই থাকে, চির শান্তি থাকে, না আর কিছু না। আমার ঘরের জানলাটা পশ্চিম দিকে। রোজ সন্ধে জানলায় দাঁড়িয়ে আমি আকাশে রং বদল দেখতাম। সেই ছোট্টবেলা থেকে দেখছি, 15 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, রোজ সেই একই জানলায় দাঁড়িয়ে। তারপর 3 বছর দেখিনি। না, দিতে না, কিন্তু তার বদলে কিছু দিতে পারতে কিছু দিতে, বলো। কিন্তু কার্তিক বাবু, হ্যাঁ, এই ধরুন কারুর যদি খুব প্রয়োজন হয়, বেঁচে থাকার থেকে মরে যাওয়া যদি তার কাছে অনেক বেশি ভালো হয়। শশী বাবু, বেঁচে থাকার থেকে মরে যাওয়া কখনো ভালো হয় না। সারাটা জীবন তো আমি ছুটতেই কাটিয়ে দিলাম। হ্যাঁ, একবার পিছনে ফিরে জীবনটাকে যে দেখবো, সেটা আরো কোনো প্রশ্ন না না সাধু বাবু, বলছি মরণ তো দেখেছে? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখছি এক ছাড়। না না না, আমি সেরকম দেখার কথা বলছি না, আমি তাকে বলছি হারে হারে দেখা। হ্যাঁ হ্যাঁ, তাও বোধ হয় দেখেছি অন্তত একবার। তখন মরণটাকে দেখতে পাননি? আপনার কথাই বোধ হয় ঠিক। হ্যাঁ, ওই মরণের মধ্যে বোধ হয় হ্যাঁ, জীবনটাকে দেখা যায় না। জীবনটা কি? কেউ আমাকে বুঝিয়ে দিতে পারবে? পাগলা ঘোড়া, মারবো যাবো, ছুটবে ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া। আসছে আমার পাগলা ঘোড়া, আর বিবি যদি সরে না দাঁড়ায়, ঘরের ওপর দিয়ে
চলে যাবে? প্রেম হচ্ছে এমন একটা বস্তু যা আকাশ পাতাল ভাবাবে, ওভাবেও কষ্টও দেবে, তারপর তারপর এমন সব কাজ করাবে তাতে তাতে জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাবে। শুধু জ্বলবে, জুড়বে না? কি হয়েছে বলো তো তোমার? কি আবার হবে? এদিকে এসো না। বাড়িতে কেউ এখন জেগে নেই সেটা জানো? হ্যাঁ তো কি? আর এই সময় তুমি আমাকে গুড নাইট বলে চলে যাচ্ছ, একটু অদ্ভুত লাগছে না? হিমাদ্রি আমার না ভীষণ। মিলি, তুমি মদ খেয়েছো মিলি? ছি মিলি, এই জন্য পালিয়ে যাচ্ছিলে তখন? হ্যাঁ, দেখুন কিরকম মদ খাচ্ছি, নির্জলা মদ। আচ্ছা, হ্যাঁ এটা কি হুইস্কি? হ্যাঁ উইস্কি, খাও। আচ্ছা আচ্ছা কার্তিক দা, হ্যাঁ মদ খেলে কি হয়? তুমি বেশি বেশি কথাটা আমাকে জিজ্ঞেস করলে ভাইয়া। মিলি, মিলি তুমি জানো এই কথা মিথ্যে। আমি আমি চেষ্টার তো কোনো ত্রুটি করিনি। চেষ্টা? তুমি চেষ্টা করেছো আমাকে ঢেলে সাজাতে। তুমি চেষ্টা করেছো যে আমি তোমার জগতে মাপে মাপে মিলে যাই। এক চুলো যদি এদিক ওদিক হয়েছে, দূর করে দিয়েছো তুমি আমাকে। মিলি, কুকুরের মতো দূর করে দিয়েছো। হিমাদ্রি, ঠিকানাটা দিয়ে যাও প্লিজ। আমি কথা দিচ্ছি, তোমার তোমার মনের মতো হতে না পারলে আমি যাব না, কোনোদিন যাব না। না হিমাদ্রি, হিমাদ্রি প্লিজ প্লিজ, ঠিকানাটা দিয়ে যাও প্লিজ প্লিজ। না, মদ খেয়ে না কখনো গাড়ি চালাতে নেই, জানি? সে কখনো গাড়ি চালাতে নেই। মদ খেয়ে গাড়ি চালালে না খুব জোরে চালাতে ইচ্ছা করে, জানেন? প্রথমে 50, তারপর 60, তারপর 70, তারপরে 80। গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা লেগে। দাও, উড়মালটা কেচে কচলাই দিব। আরে বাবা, সকালেই তো দিলি, এখন আবার কেচে দিবি কি রে? আর একটা ফসল রুমাল দিচ্ছি তোমাকে। আরে বাবা দেখ, আমি মাঠে ঘাটে কুলি খাটিয়ে খাই, ওসব পরিষ্কার রুমাল আমার পোষাবে না। কিন্তু আমার ভালো লাগে যে বাবু। তুই না আমার একেবারে সর্বনাশ করছিস। আর সবকিছু ভুলতে পারবি? ভুলতে? হ্যাঁ হ্যাঁ রে, পৃথিবীতে অনেক কিছু ভুলতে হয়, আর ভোলাও যায়। তুমি আমার একদম ভুলে গেছো না বাবু। কি বলিস আজে বাজে? একে কি ভোলার কথা বলে? ওরে যা বাড়ি যা, যা যা বাড়ি যা। দেবেন না? না দেব না। কেন দেবেন না? কেন দেব? তবে মরতে চাইছো কেন? জানি না, বোঝাতে পারবো না আপনাকে। আচ্ছা, মানুষ বাঁচতে চায় কেন? কি পায়? কিছু পাওনি বলে মরতে চাইছো? কি চাও? তাও জানি না। চাই এটুকু জানি, পাই না। বেঁচে থাকলে সব সম্ভব। সত্যি? হ্যাঁ। সত্যি বলছেন? তাতে যন্ত্রণাও কিন্তু কম নয়। যন্ত্রণা আমি চাই, সত্যি বলছি, যন্ত্রণা আমি চাই। মানে তোমাকে তোমাকে বিশ্বাস করো না, তোমাকে বোঝানোর। না না, হবে না, হবে না। দেখো যদি না হয়, যা হয় তোমাকে আমি কি দেবো? দেবেন? হ্যাঁ হ্যাঁ দেবো। তুমি আমাকে 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 7 দিন সময় দাও। 7 দিন পর তুমি এসো। এই সময় হ্যাঁ, সেদিন যদি তোমাকে আমি বিশ্বাস করাতে না পারি, তুমি যা চাইবে তাই পাবে। ঠিক? হ্যাঁ ঠিক। শশীবাবু, সব শেষ হয়ে গেছে। শেষ হলো এইবার। কি বলছো? কি বলছো কি? 7 বছর মুচিটা ভরিয়ে রেখেছিল। কার্তিক কম্পাউন্ডার
তুমি 7 বছর বসে থেকে 7টা দিন সময় চেয়েছিলে। কে জবাব দেবে? কে জবাব দেবে? তার আমার নামিয়ে নিয়েছো, পাগলা করা, নামিয়ে নিয়েছো। এখনো চলছে, এখনো পুরো শেষ হয়নি। নামিয়ে নিয়েছো, শেষ হয়নি। পাগলা করা, ফিরিয়ে নিয়েছো আমাকে, ফিরিয়ে নিয়েছো। পাগলা করা, ফিরিয়ে নিয়েছো। ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। খেতা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। ছেড়ে দেবো না তোমার বক্ষ মাঝে। আমি শিল্পী, আমি অভিনেতা। মঞ্চে দাঁড়িয়ে রঙিন আলোর ছটায় আমি রং বদলাই। কখনো আমি রাজার রাজা, বীর দর্পে করি দুষ্ট দমন। কখনো আমি নিরীহ কৃষক, শত পদাঘাত সহ্য করেও ফসল তুলে দিই সেই শাসকের হাতে। কখনো আমি নৃশংস, ছলনাময়, কপট খলনায়ক। আবার কখনো শত চাবুক সহ্য করেও গোপন তথ্য দাঁতে চেপে রাখা বিপ্লবী বীর। আমার উপর আলোর ছটা পড়তেই আমি এক অন্য মানুষ। পর্দার ওপারে আমার দিকে চেয়ে থাকা কয়েক শতক চোখে আমি জাগাই আশার আলো। আমার সাথে তারা হাসে, আমার সাথে তারা কাঁদে, আমার সাথে তারা রাগে, আমার সাথে তারা ভাবে, আমার সাথে তারা বাঁচে ওই সময়টুকু। আর আমি বাঁচি এক অন্য জীবন ওদের চোখে। আমি তখন ভুলে যাই আমার হাজার সংঘর্ষের কথা। আমি তখন ভুলে যাই ঘরে রোগগ্রস্ত স্ত্রী, নাবালক সন্তানের কথা। ভুলে যাই দিনান্তের রোজগারটুকুই আমার সম্বল মাত্র। সব দুঃখ, ব্যথা, কান্না চাপা পড়ে যায় সেই শতেক দর্শকের করতালির শব্দে। শুধু বেঁচে থাকে এক শিল্পী, এক অভিনেতা। শুনতে এক বচন হলেও আসলে আমি বহু বচন। আমি একা নই, আমার মতন হাজার হাজার অভিনেতা মঞ্চের ওপরে রঙিন আলোর প্রেক্ষণে রাজা হয়ে ওঠে। আর পর্দা পড়লে, আলো নিভলে, মঞ্চ থেকে নেমে গেলেই ডাল, চাল, গুঁড়ো দুধ আর মাসকাবারির হিসেব করতে থাকা অতি সাধারণ এক মানুষ।
আমার সঞ্চয় নিতান্তই কোনো ক্রমে বেঁচে থাকার পুঁজিটুকু আর দর্শকের ভালোবাসা। তবে আমি তাতেই খুশি, আমি তাতেই সম্পূর্ণ, কারণ কারণ আমি এভাবেই বাঁচতে চাই, এভাবেই বাঁচতে জানি, এভাবেই বাঁচতে ভালোবাসি। কিন্তু সেদিন হঠাৎ করে সব আলো নিভে গেল। অনিশ্চয়তার অন্ধকার নেমে এলো সারা পৃথিবীর বুকে। দর্শক আসন শূন্য, করতালির শব্দ নেই, আলোর বিচ্ছুরণ নেই। এ কেমন দৃশ্যান্তর যার কোনো শেষ নেই। চারিদিক থেকে শূন্যতা যেন গ্রাস করছে, অর্থাভাবের থেকেও অর্থহীনতার অসহনীয় হয়ে উঠছে, দম বন্ধ হয়ে আসছে। কখনো দেখছি রিক্ত হাতে লুটিয়ে পড়া রুগ্ন স্ত্রীর শরীর, কখনো দেখছি সন্তানের সরল শৈশব ক্রমশ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কখনো ফেটে পড়ছি এই মঞ্চের ওপর অসম্ভব অভিমানে। আবার কখনো মনে হচ্ছে এসব ছেড়ে দূরে, বহু দূরে পালিয়ে যাই, যেখানে জীবনের আলো পৌঁছতে পারবে না কোনোদিন। কিন্তু আমি যে শিল্পী, আমি যে অভিনেতা, প্রতি রাতে একটা চরিত্র হয়ে বাঁচি, আবার ওই চরিত্র হয়ে মরি। মৃত্যুকে আমি রোজ বাঁচি, আর তাই মৃত্যু আমার কাছে ততটাই গুরুত্বহীন। বেঁচে থাকাটাই বরং গুরুত্বপূর্ণ। আমি জানি মরণোত্তর অনুভূতিগুলো সে মোটেই উপভোগ্য নয়, কিন্তু কিভাবে বাঁচব? আমার যে আর কিছুই শেখা নেই, কিছুই জানা নেই। আমার সম্বল বলতে আমার শিল্প, আমার অভিনয়, আর আমার দর্শক, মানে আপনারা, এই সমাজ, সমাজের মানুষ। কেন জানি না মনে হলো সমাজ আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। যদি আমি কিছু সমাজকে দিই, আমি ঠিক তার যথার্থ মূল্য পাব। এই আশা নিয়ে নেমে পড়লাম রাস্তায়। এই দুর্যোগপূর্ণ সময়ে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের সেবা করছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজে নেমে পড়লাম। আমার হাতিয়ার আমার অভিনয়। মানুষকে সচেতন করার গল্প, সাবধান করার গল্প বলতে লাগলাম আমার মতন করে, পথে ঘুরে ঘুরে। বেশ কিছু মানুষ এগিয়ে এলো সাহায্যের হাত বাড়িয়ে। পেলাম আরো সহযাত্রী, আর পেলাম সেই একই পূর্ণতা, কিছু সম্পন্ন করার সন্তুষ্টি। রাস্তার অভিনয় ক্যামেরাবন্দী হয়ে পৌঁছে গেল বহু মানুষের ঘরে ঘরে। পেলাম আরো অনুপ্রেরণা, ভালোবাসা, শুভকামনা। অন্ধকার মেঘ ক্রমশ সরে যাচ্ছে। মেঘের কোণে রূপালী আশার আলো দেখা যাচ্ছে। ওই তো শুনতে পাচ্ছি দর্শকের চাপা উত্তেজনা। ওই তো শুনতে পাচ্ছি কারা যেন বলছে, হ্যাঁ আর একটু পরেই শুরু হবে। এবার সময় হয়েছে, আবার খুলবে রংমহল, আবার জ্বলে উঠবে রঙিন আলোগুলো, আবার পর্দা উঠবে, হবে সেই বহু আকাঙ্ক্ষিত দৃশ্যান্তর। আবার করতালিতে ভরে যাবে এই মঞ্চের আনাচ কানাচ। আবার আমি হয়ে উঠব এক রাতের রাজা, কারণ আমি যে অভিনেতা, আমি যে শিল্পী।
আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। এই মুশকিলের কথা, চারিদিকটা কি অন্ধকার নি বাবা? তার মানে ওই দুটো ফেজই আবার লোডশেডিং এর পাল্লায় পড়ে গেছে। এই অন্ধকারে এখন দেশলাই খোঁজো, মোমবাতি খোঁজো। দেশলাইটা কোথায় রেখেছে তো মনেও পড়ছে না। এই তখনই বললাম যে দু পেগের বেশি আমাকে দিসনি ভাই, সব আমার একেবারে গোলমাল হয়ে যায়। দিল বেটা শয়তান ভুলিয়ে ভালিয়ে আমার 4 পেগ। আলো না আসা পর্যন্ত আমি বসে বসে গানই গাই। আমার জ্বলেনি আলো অন্ধকারে, এই রওনা সারা কে তাই বারে বারে। কে কে সারা দিলে? তুমি কে ভাই? তোমার গলা এর আগে কখনো শুনেছি বলে তো আমার মনে হচ্ছে না। আমি এটা পরে বলছি। হ্যাঁ, তার আগে কি কি এই যে কি এই তো বাহ, এই তো দেশলাই। কিন্তু মোমবাতিটা কোথায় গেল বলো দেখে? এই যে হ্যাঁ, হাতটা বাড়াও। এই তো মোমবাতি। বাহ, এই তুমি যে ভাই অন্ধকারেই দেখছি সব জোগাড় যন্ত্র করে ফেলছো। অন্ধকারে দেখতে পাই। সে কি তুমি কি পেঁচা? আগে না। তাহলে অন্ধকারে কি করে দেখো? আপনি আলোটা জানেন, আমায় ঠিক দেখতে পাবেন। ও দাঁড়া। এই তো জানলুম, কিন্তু তুমি কোথায়? আপনার পেছনে। ও
ও পেছনে, তাই বলো, দেখি ঘাটটা ঘুরি। এই কোথায় তুমি? আপনার পেছনে। আচ্ছা, খালি পেছনে পেছনে, কেন সামনে আসতে বুঝি সাহস নেই? বীজটা ছড়া আওয়াজ মারছো কেন? শরীর টরীর খুব খারাপ লাগছে না? হ্যাঁ, তা অবশ্য হবারই কথা। একেই কাঁঠাল পাকা গরম, তার মধ্যে আবার এই লোডশেডিং এর ধুম। আমি অন্ধকারে থাকতেই অভ্যস্ত। তাহলে কষ্ট করে এই অন্ধকারে এই মোমবাতিটা জ্বালাতে গেলে কেন? মোমবাতি না জ্বালালে আপনি আমায় দেখবেন কি করে? দেখলাম আর কই ভাই, তখন থেকে তুমি তো সেই একই কথা কইছো, পেছনে পেছনে। এই আমি ওরে বাবা, ওরে বাবা, এই তুমি কিছু মনে করো না ভাই, কি বুঝি দেখতে তুমি ঠিক যেন একটা ভূতের মতো। ক্যামেরা বুঝে আমার দাঁড়া দেখাচ্ছে কেন? এই দেখো, চোখে আবার কি করলো? বটন বটন করে ঘোরাচ্ছ যে কি? তুমি অদ্ভুত। কেন আমি আবার অদ্ভুতের কি করলাম? তখন থেকে তুমিই তো সব কিম্বুত কিমাকার কাণ্ড টাণ্ড করছো ভাই। আপনি বুঝতে পারছেন না? কি? আদপে আমি মানুষ নই, আমি ভূত। সে কি? এটা পরিষ্কার মানুষের মতো চেহারা গো। ভূতেরা ইচ্ছে মতো তাদের দেহ ধারণ করতে পারে। গুল দিও না বাইরে, কথা নেই বার্তা নেই, আপনি ফটাস করে ভূত হয়ে গেলেই হলো। এই মরেছে, এই কাঁদছো কেন? খামাখা কাঁদতে শুরু করলে কেন? আপনি আমাকে অপমান করেছেন। আমি? হ্যাঁ। এই মরেছে, আমি আবার কখন তোমাকে অপমান করলো? আমি কত চেষ্টা করলুম, অথচ আপনাকে ভয় পাওয়াতে পারলাম না। আচ্ছা শোনো, তুমি যে ভূত তার প্রমাণ কি আছে কিছু? কেন নেই? কি আছে বলো? আপনার ঘরের দরজা বাইরে থেকে তালা মারা ছিল তো? তালা মারা ছিল না? ছিল ছিল ছিল। আপনি দরজা খুলে ভেতরে ঢুকেছেন? নিজের হাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকেছি তো, ঢুকেছি ঢুকেছি। তাহলে বন্ধ দরজা ভেতরে আমি এলুম কি করে? জানালা, জানালা খুলেও তো পটাস করে ঢুকতে পারো। জানলা ভেঙে? দেখুন তো আপনার ঘরের জানলাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা দাঁড়াও, দেখছি, 1 মিনিট। তাই তো, জানলাগুলো তো ঠিকই আছে। তুমি তো আমায় চিন্তায় ফেলে দিলে ভাই। তাহলে তো ভূত বলে তোমাকে আমাকে স্বীকার করতেই হচ্ছে। তাহলে স্বীকার করছেন? তাছাড়া উপায়টা কি বলো? ভূত বলে যদি স্বীকারই করছেন, তাহলে আপনার ভয় পেতে বাধাটা কোথায়? আসলে ব্যাপারটা কি জানো তো ভাই, চিরকালই আমার বাচ্চাকাল থেকে ভয়টা একটু কম। তুমি কিছু মনে করো না ভাই, হ্যাঁ মনে করো না। না, মনে করে আর কি করব? আমি চলি। এই শোনো 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 শোনো, একটু কফি টফি খেয়ে গেলে হতো না? না, কফি টফি থাক, আমার কিচ্ছু ভালো লাগছে না। শোনো 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 শোনো, আচ্ছা শোনো, মানে তুমি যদি ভূত হও, তাহলে তো ইচ্ছে করেই তুমি মানে শূন্যে মিলিয়ে যেতে পারো। পারি। হ্যাঁ, তাহলে সেটা করে দেখাও, আমি হরপ করে মেনে নেবো যে তুমি ভূত। মেনে নেবেন? হ্যাঁ, তাছাড়া উপায়টা কি বলো? তাহলে ওটাই আমার সান্ত্বনা। বেশ, তাহলে আপনি দেখুন আমি করছি। আহা আহা ইহি ইহি করছো কেন? কি আছে? আমার মনোসংযোগ কথা বলে নষ্ট করবেন না। ও সরি ভাই, সরি সরি, না করবো করবো। এগুলো ভূত মুদ্রা,
এগুলোর মাধ্যমে আমরা দেহ ধারণ ও দেহ ত্যাগ করতে পারি। কিন্তু একটা কথা, আপনি কিন্তু কখনো এই মুদ্রাগুলো অনুসরণের চেষ্টা করবেন না, সর্বনাশ হবে আপনার। না ভাই, না না না, এই দেখো কান ধরেছি, আর তোমার ওই খ্যাপা মুদ্রা করার বাসনা আমার আদপেও নেই। এখন আপনি চুপ করুন। এই যে চুপ চুপ, এই যে চুপ। আহা আহা, ইহি ইহি, উহু উহু। মাছ কিচকাতে ভূতে কি হলো? আবার কান্নাকাটি শুরু করেছো কেন? আমি দেহ ধারণ করতে রয়েছি, ত্যাগ করতে পারছি না কেন? তুমি এখানে থেকে যাবে নাকি? আমার সমস্ত মুদ্রা ভুল হয়ে যাচ্ছে। শোনো ভাই, শোনো, একটু অত উতলা হয়েও না, একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে আর এবার করে দেখো না, যদি পারো। দেখো না, দেখো বলছেন, করেই দেখো, করেই দেখো। বেশ। আহা ইহি ইহি, ওহো ওহো, হা 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 হা। আমার না মনে পড়ে গেছে, হ্যাঁ, আমার দশম মুদ্রাটাই ছেড়ে যাচ্ছিল। এই যে এবার দেখুন, আহা ইহি ইহি, উহু উহু, মিলিয়ে গেল। ভূত, ও ভাই ভূত, এই সাড়া দাও, সাড়া দাও। আলো এসে গেল, আলো এসে গেল। মোমবাতিটাও আমি নিভিয়ে দিলাম। এরই মধ্যে দরজার বাইরে গিয়ে করা যাচ্ছে। ওয়ান্ডারফুল। হ্যাঁ, এই যে ভাই খুলছি, 1 মিনিট। আমরা আসবো জেনেও দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। তুই আবার সন্ধ্যেবেলা মাল কিনে দিস? গন্ধেই মালুম দিচ্ছে। মিলি, কালীপদ, তোমরা আমাদের দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা, তুই দরজার বাইরে গলা বের করে কি দেখছিলিস বলতো? কোনো গার্লফ্রেন্ড তো আসতে বলেছে নাকি? না না, আসলে মানে তোরা দরজার বাইরে কাউকে দেখতে পেলি কালী? মানে দরজা বন্ধ অথচ বেরিয়ে গেল। বন্ধ দরজা? আরে শোন, বন্ধ দরজা দিয়ে বেরোতে পারে কেবলমাত্র ভূত। না রে, তুই সত্যি রঙে আছিস মারি আমার। ঠাট্টা নয় রে কালীপদ, ঠাট্টা নয়। আমি কিন্তু সত্যি একটা ভূতের সঙ্গে এতক্ষণ গল্প করছিলেন। ঠিক তাই, একেবারে বেহেড হয়ে বসে আছে, বুঝেছো? অমর, তোকে পই পই করে বারণ করেছি যে সন্ধেবেলা মাল খাবি না। ভূতটাকে একটু বসিয়ে রাখতে পারতেন অমরদা, আমরাও একটু গপ্প গাছা করতাম। আচ্ছা, আমাকে তোমরা বিশ্বাস করছো না মিলি, তাই না? আমি কিন্তু সত্যি একটা ভূতের দেখা পেয়েছি, ও আছে। অনেক হয়েছে, ওসব কথা থাক। না, থাকবে না, থাকবে না। আমি বিশ্বাস করাবো তোমাদের। আমি সত্যি একটা ভূতের দেখা পেয়েছি কালীপদ, ও আছে। আচ্ছা, আপনি কি করে বিশ্বাস করাবেন? ও আমাকে কতগুলো শারীরিক মুদ্রা দেখিয়ে দিয়ে গেছে জানো মিলি। হ্যাঁ,
সেগুলো ঠিক ঠিক করতে পারলে শরীর ত্যাগ পর্যন্ত করা যায়। হ্যাঁ, তা সেগুলো এবার আপনি আমাদের করে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেগুলো করে দেখাবো। আমি করে দেখাবো, আর যদি ঠিক ঠিক করতে পারি হয়তো 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 কি তুই নিজেই ভূত হয়ে যাবি? জানি না রে কালী, জানি না, কিন্তু ও আমাকে মুদ্রাগুলো করতে বারণ করে গেছে। তাতে নাকি আমার ক্ষতি হবে। এই না না, থাক অমরদা, কোনো দরকার নেই ওইসবের, যত সব বাজে বাজে। আমি বাজে কথা বলছি না মিলি। আহ, তুমি থামো তো মিলি, দেখাই যাক না এই গাঁজা কাহিনী কদ্দূর গড়ায়। ও গাঁজা কাহিনী, তাই না রে কালী? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, করছি, আমি শুরু করছি, দেখো তোমরা। আহা 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 ই হি ই হি। বাবা, বেশ বেশ, ই হি ই চালিয়ে যা। ও হো ও ওদের ওরিয়েন্টাল ডান্স একেবারে। ও ও ও ও অমরদা, ও ও থামুন অমরদা। ও আপনার চোখের দৃষ্টি আমার একদম ভালো লাগছে না। মিলি থামো তো, চালা। কি হলো অমর, থামলি কেন? অমরদা, চালিয়ে যা। ও অমরদা, দেখো কিরকম পাথরের মতন স্থির হয়ে গেলেন উনি। অমর, হ্যাঁ অমর, এই যা, কি রসিকতা হচ্ছে মায়েরি? অমরদা, ও অমরদা, প্লিজ প্লিজ কথা বলুন অমরদা। আমার কিন্তু খুব ভয় লাগছে গো। তুমি একটু দেখো না, তুমি একটু দেখো। সরো দেখছি। অমর, অমর, ওকে একটু নাড়াতাম, নাড়াতাম না, তাহলে নিশ্চয়ই সঙ্গীত ফিরে আসবে। তাও না, না দিচ্ছি। অমর, নাড়িটা দেখি তো, নাড়িটা। নাড়ি নেই মিলি। কি বলছো তুমি? মুখটা দেখি না। মিলি, he's dead. He's dead. কি বলছো? কি করে সম্ভব? ঠিকই বলছি মিলি, আমাদের অমর মারা গেছে। অমরদা